এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। শিশুদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার। সবার জন্য শিক্ষা নিশ্চিত করে উন্নত দেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন। শিশুর জীবন করো রঙিন। জাতির পিতার জন্মবার্ষিকী এবং শিশু দিবসের সকালে শিশু কিশোরদের সমাগমে মুখরিত হয়ে ওঠে টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতীয় শিশু আইন প্রণয়ন করেন। শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের কথা তুলে ধরেন। জাতির পিতা ছোটবেলা থেকেই তিনি কিন্তু সবসময় মানব দরদি ছিলেন। আমার দাদির কাছে গল্প শুনেছি যে নিজের বই গরিব কোনো ছাত্রী হলে ছাত্ররা অনেক সময় কষ্ট করে পড়তো, তখন তাদেরকে তিনি বিলিয়ে দিতেন। বঙ্গবন্ধুর এইসব স্বপ্ন পূরণের লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। সবসময় একটা চিন্তাই করেছি যে আমাকে কাজ করতে হবে, আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আর সেই সিদ্ধান্ত নিয়েই আমি আজও পথ চলছি। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের জন্য বসবাসের উপযোগী দেশ গড়ার অঙ্গীকারের কথা জানান। বাংলাদেশকে বাবার স্বপ্ন পূরণ করে উন্নত করে গড়ে তুলব জনগণের কল্যাণে। দেশের মানুষ যদি ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর সে কারণেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে এ পৃথিবী সরাবো জঞ্জাল। ডিবিসি নিউজ ডেস্ক। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, মোনাজাত করেন রাষ্ট্র ও সরকার প্রধান। ভুলভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা এই অঙ্গীকার করি আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজধানীতে বিভিন্ন সংগঠন নানান আয়োজনও করে। ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় জাতির পিতার আত্মার শান্তি কামনা করা হয়। এদিকে তেজগাঁওয়ে জপমালা রানীর গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করে শিশু কিশোরদের আনন্দানুষ্ঠান, যেখানে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শিশু কিশোরদের জন্য বঙ্গবন্ধুর গল্প শোনো অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এরপর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয় এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, শোভাযাত্রা, চিত্রাঙ্কন সহ নানা আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। চট্টগ্রামের নগর ভবন চত্বরে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। দিনটিতে মিলাদ মাহফিল ও শিশু কিশোর সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। খুলনার নিউ মার্কেট এলাকা থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে বেতার কেন্দ্রে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়। রাজশাহীর কুমারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সিলেটের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এছাড়া বরিশাল, শরীয়তপুর, মেহেরপুর, বেনাপোল, দিনাজপুর, বাগেরহাট, বান্দরবান, হিলি, জয়পুরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নাটোর, শেরপুর ও পটুয়াখালী সহ দেশের সব জেলায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ কর্মীরা অনেক সময় ভুল কাজ করেন, যা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতৃত্বই দুর্নীতিবাজ হিসেবে জনগণের কাছে পরীক্ষিত। তিনি আরও বলেন, সবার দায়িত্ব নিজ নিজ ক্ষেত্র থেকে শেখ হাসিনাকে সোনার বাংলাদেশ গড়তে সহায়তা করা। পরে জাতির জনকের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে পরীক্ষিত হয়েছে জনগণের কাছে দুর্নীতি বা সন্ত্রাসী হিসাবেই, কিন্তু আমরাও অনেক সময় আমাদের নেতা কর্মীরা অনেক সময় এমন ভুল কাজ করেন যেটা বঙ্গবন্ধুর আদর্শের চেতনার সঙ্গে যায় না। সরকারকে সহায়তা করে আমরা এমন একটা দেশ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বলতে পারে জাতির পিতা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছিলেন এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা করে গেছেন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নানা চড়াই উতরায়ে সেদিনের ছোট্ট খোকা হয়ে ওঠেন এদেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক। ছাত্রজীবনেই শেখ মুজিব শোষিত বঞ্চিত বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে ছাত্রনেতা থেকে তিনি পরিণত হন প্রাদেশিক নেতায়। ৫২ ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর অসহযোগ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে মুজিব পরিণত হন জাতীয় নেতায়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৪,৬৭৫ দিনই কারারুদ্ধ ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারামুক্ত হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ৭১-এর ৭ই মার্চ বাঙালিকে স্বাধীনতার ডাক দেয়া তার সেই ভাষণটি এখন বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃত। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। অপারেশন সার্চলাইটের মাধ্যমে গণহত্যা শুরু হলো, তখনই বঙ্গবন্ধুর কণ্ঠস্বর ভেসে আসলো একটা ক্ল্যান্ডেস্টাইন রেডিওর মাধ্যমে, এবং বঙ্গবন্ধু তার স্বাধীনতা ঘোষণা করলেন। ইতিহাসের পাতায় অক্ষর এবং অমর হয়ে থাকলেন। আমরা এই বঙ্গবন্ধুর পথ ধরেই ৯ মার্চ যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন করেছি। গবেষকরা বলছেন, সুদীর্ঘকাল ধরে বাঙালি যে বিদেশি ঔপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট হচ্ছিলেন, তা থেকে তাদের মুক্ত করে আনেন বঙ্গবন্ধু। পাকিস্তানের অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রের মামলা কখনো দায়ের হয়নি। এই যে যুগ যুগ ধরে যে বাঙালি বিদেশিদের দ্বারা শাসিত হয়েছে, এই দীর্ঘ শাসনের নামে শোষণ এবং জুলুম থেকে আমাদের মুক্তিদান করেছেন বঙ্গবন্ধু। ক্ষমতার যে প্রলোভন বা হাতছানি,
সেইটাকে তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। বঙ্গবন্ধুর জন্মের ১০০ বছর পূর্তিতে ২০২০ সালের মার্চ থেকে ২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। চরম গৌরবের একটা বিষয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার ৯ মিনিট আগে প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ৩০ ব্যক্তিকে ইমেইল বার্তা দিয়েছিল হামলাকারী ব্রেন্টন টারান্ট। এদিকে হতাহতের ঘটনার পর থেকেই অনেককে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। নিহতদের পরিচয় নিশ্চিত করতেই মরদেহ হস্তান্তরে সময় লাগছে। কর্তৃপক্ষের এমন দাবির পরও অপেক্ষার প্রতিটি প্রহর কাটছে ভীষণ কষ্টে। আর আল নূর মসজিদের সামনে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এখনো ছুটে আসছেন স্থানীয়রা। ক্রাইস্টচার্চের মেমোরিয়াল পার্ক কবরস্থানে চলছে দাফনের প্রস্তুতি। আল নূর ও লিনউড মসজিদে হত্যাযজ্ঞের শিকার ৫০ জনকে দাফনের জন্যই এ প্রস্তুতি। নিখোঁজদের সন্ধানে আর নিহতদের মরদেহ পাওয়ার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের। ওই দিন নামাজ পড়তে যায় আমার বন্ধুরা। হামলার পর থেকেই তাদের কোনো খোঁজ পাচ্ছি না। কয়েকজন বন্ধু প্রাণ হারিয়েছে, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। ফুলে ফুলে ভরে গেছে অস্থায়ী স্মৃতিস্তম্ভ। নিহতদের স্মরণে ফুল হাতে শ্রদ্ধা জানাচ্ছে ক্রাইস্টচার্চবাসী। শুধু স্বজনরাই নন, মর্মান্তিক এ ঘটনায় চোখে পানি ঝরেছে মুসলিম, অমুসলিম, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সহ সব মানুষের। ভাবতেই পারছি না নিউজিল্যান্ডে এমন ভয়াবহ ঘটনা ঘটবে। প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোকে এখনো তাড়া করে ফিরছে ভয়াবহ সেই দিনের স্মৃতিগুলো। ঘটনা টের পেয়ে আমি মেঝেতে শুয়ে পড়ি। দেখলাম আমার পাশে এক ছেলে কাঁদতে কাঁদতে তার বাবাকে বাঁচানোর আকুতি করছে। পরে তাকে সাহায্যের চেষ্টা করি। রবিবার কিলবার্নি মসজিদে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন। পরে এক সংবাদ সম্মেলনে যত দ্রুত সম্ভব পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আশ্বাস দেন তিনি। যারা প্রাণ হারিয়েছে তারা সবাই নিউজিল্যান্ডবাসী। আজ সন্ধ্যা থেকেই নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ হস্তান্তর করা হবে। আশা করছি আগামী বুধবারের মধ্যেই সব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করতে পারব। তিয়াশা জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে পরিবারের একজন ক্রাইস্ট চার্চে যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে জানান, নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে এই তথ্য জানানো হয়েছে। যারা বাংলাদেশ থেকে যাবেন তারা স্বজনদের মরদেহ নিয়ে দেশে ফিরতে পারবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, এ পর্যন্ত ৪ বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যদিও স্থানীয় কমিউনিটির সূত্রে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মন্ত্রী আরও জানান, কোনো পরিবার মরদেহ দেশে আনতে চাইলে আর্থিক সহায়তা দেবে সরকার। আমাদের মিশন এখনো এক্সাক্ট নাম্বার দিতে পারেনি, কারণ আমরা কয়েকটি নাম্বার পেয়েছিলাম। আগে আমাদের বলেছিল যে নাম্বার 4, কিন্তু এখন শুনতেছি যে 8-এ পৌঁছেছে। কিন্তু আমার মিশন এখনো কোনো রিপোর্ট এখনো দেয়নি, কারণ ওই হাসপাতালে নাকি যাওয়াটা ঝামেলা হচ্ছে। আমরা একটা হিসাব নিকাশও করেছি যে কত টাকার যদি যারা দেশে লাশ নিয়ে আসতে চান সেগুলো আমরা এগুলো প্রোভাইড করব। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল নূর মসজিদে হামলায় স্ত্রী হোসনে আরা প্রাণ হারালেও বেঁচে গেছেন ফরিদ আহমেদ। পক্ষাঘাতগ্রস্ত ফরিদ ঘটনার দিন মসজিদে ছিলেন পুরুষদের অংশে, স্ত্রী ছিলেন নারীদের অংশে। গোলাগুলির আওয়াজ শোনা মাত্রই স্বামীকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান সিলেটের হোসনে আরা। হামলা থেকে বেঁচে যাওয়া ফরিদ আহমেদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন আমাদের সিডনি প্রতিনিধি নাইম আব্দুল্লাহ। সুলতানা ও খুবই ক্রিটিক্যালি ইনজুর্ড, ওর পিছনে গুলি লেগেছে। ও এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে। 4টা বডি, ওদের ফেসের অবস্থা এমন খারাপ যে ওদেরকে দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে না। পুলিশ ডিপার্টমেন্ট তারা একটা স্পেশাল টিম করেছে, প্রত্যেকটা ফ্যামিলির সাথে তারা কোঅর্ডিনেট করবে, ডাইরেক্টলি আলাপ করব যে ওদের বডি নিউজিল্যান্ডে দেওয়া হবে, বাড়িড হবে না বাংলাদেশে নেওয়া হবে।
আবারও নির্বাচন দাবি করলেন ডাকসুর ভিপি নুরুল হক। প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে গণভবনে গিয়ে ডাকসু পরিচালনায় সহযোগিতা চাওয়ার একদিন পর সুর পাল্টে তিনি এই দাবি করলেন। এদিকে আগামীকাল প্রভোস্ট কমিটির বৈঠকে ডাকসুর নতুন নেতৃত্বের অভিষেকের দিনক্ষণ ঠিক করার কথা জানিয়েছেন উপাচার্য। ডাকসু নির্বাচনে সবাইকে অবাক করে ভিপি হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক। প্রথমে ভিপি পদ ছাড়া 23টিতে এবং পরে সবকটি পদে পুনর্নির্বাচন দাবি করেন নুরুল হক নূর। ভিপি এবং সমাজসেবা সম্পাদক ব্যতীত বাকি পদগুলোর পুনর্নির্বাচন দাবি করতেছে। নির্বাচনের পরের দিন ক্যাম্পাসে ধাওয়ার শিকার হন নূর। তবে দিন সন্ধ্যায় তাকে স্বাগত জানায় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী শোভনের সহযোগিতা চান তিনি। যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন। গেল কয়েকদিন নানা কথা বলে আলোচনায় থাকা নুরুল হক শনিবার যান গণভবনে। ডাকসু পরিচালনায় সহযোগিতা চান প্রধানমন্ত্রীর। আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। একদিন পর রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে আবার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখেছেন যে অনশন করেছিল, রাজু ভাস্করদের সামনে, রোকেয়ালের সামনে আন্দোলন করেছে, তাদের দাবির সাথে আবার একাত্মতা পোষণ করে আমি আমার জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি ব্যক্ত করছি। এর আগে সকালে বেশ কয়েকটি সংগঠন পুনর্নির্বাচন ও ভিসির পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে সোমবার ক্লাস বর্জন ও ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয়। কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা আমাদের যে প্যানেলগত যে বক্তব্য এবং তার যে স্পিড, সেই স্পিডের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে আমরা মনে করি এবং আমরা মনে করি এই যে নির্বাচন এটা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান সোমবার প্রভোস্ট কমিটির বৈঠকের মাধ্যমে নতুন নেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। আমাদের একটি সভা আছে, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা। সেই সভায় আমরা সিদ্ধান্ত নেব কবে কখন সকল হল ইউনিয়নের এবং ডাকসুর কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সকল সভায় সিদ্ধান্ত গৃহীত হবে পরবর্তী কার্যক্রম। জামান মণ্ডল, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ। পার্বত্য উপজেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 24 জন। আর 6 উপজেলার সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে 116টি উপজেলায়। এদিকে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে কুলাউড়া ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে 129 উপজেলার তফসিল ঘোষণা করা হলেও আদালত এবং নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে 122 উপজেলায় ভোট হওয়ার কথা। নওগাঁ সদর, পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের মিরসরাই ও রাউজান উপজেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে 116 উপজেলায়। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটে অনিয়ম কারচুপি বন্ধে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বেশ কয়েকটি উপজেলাতে আমরা কিছু পক্ষপাতিত্বের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা বদলির প্রস্তাব করেছি, সেগুলো অনুমোদন করেছেন নির্বাচন কমিশন। 3 পার্বত্য জেলাতে পাহাড়িদের মধ্যে যে উত্তেজনা থাকে সেটা প্রশমিত করার জন্য আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি এবং সেভাবে সেনাবাহিনী সহযোগিতা থাকবে। 1,79,09,006 জন ভোটারের জন্য 7,039টি ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে। 116 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 377 জন প্রার্থী, আর ভাইস চেয়ারম্যান পদে 539 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 394 জন প্রার্থী। এদিকে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে। আমরা প্রার্থীদের অলরেডি মোটিভেট করেছি আচরণবিধি মানতে। সে ধরনের কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত বোধ করিনি। আশা করি আগামীকাল আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেট থাকছেন। এছাড়া পার্বত্য অঞ্চলের 25 উপজেলায় ভোটের আগে ও পরের 3 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে 17 মার্চ রাত 12টা থেকে ভোটের দিন রাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের দাবি অগ্রাহ্য করে গ্যাসের দাম বাড়ানো হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন মির্জা ফখরুল। এরপরই সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত তুলে ধরেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। গ্যাসের দাম বাড়ানোটাকে, মূল্য বৃদ্ধিটাকে আমরা কখনোই মেনে নেব না, ওই দেশের মানুষও মেনে নেবে না। আমরা এর বিরুদ্ধে আমাদের যতটুকু করা সম্ভব আমরা প্রতিবাদ করব। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডাক্তার রাজন কর্মকারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা হত্যাকাণ্ড বলে দাবি করছে তার পরিবার ও সহকর্মীরা। ভোরে ফার্ম গেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজন কর্মকারকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডাক্তার রাজনের শ্যালিকা রাজনকে হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর রাজনের স্ত্রী কৃষ্ণা কাবেরীও হাসপাতালে আসেন। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রীও বিএসএমএমইউর সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। 1 বছর আগে মাথায় আঘাত পেয়ে রাজন মাসখানেক ঢাকার পপুলার হাসপাতাল, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউ এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় পারিবারিক কলহকে দায়ী করছে রাজনের স্বজনরা। আমার বড় বোনের সাথে কথা হয়েছিল, আপনার ছেলে বা আপনার মা, আমিও সুইসাইড করবো, আপনাদেরকে দেখে ছাড়বো। আমরা এটা সেটা সুষ্ঠুতা দ্বন্দ্ব চাই। আমরা এটা অস্বাভাবিক মৃত্যু হিসেবেই মনে করতেছি। কোনো রকম চেস্ট পেইন কমপ্লেন করা ছাড়াই অ্যাকুট এমআই হয়ে এরকম সাডেন ডেথ হতে পারে না। যেহেতু সবার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, আমি মনে করি এই কনফিউশন দূর করার জন্য পোস্টমর্টম করা উচিত। যদি এটা হত্যাকাণ্ড হয়, হত্যাকারীদের শাস্তি পেতেই হবে, সর্বোচ্চ শাস্তি পেতে হবে। ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর পল্লবীতে নিজের গানের স্কুলে তার মরদেহ পাওয়া যায়। রাজার স্বজনরা জানান, গত 1 বছর ধরে শফিউল আলম রাজা নিজ বাসায় না থেকে তার গানের স্কুলেই থাকতেন। দাম্পত্য কলহ থাকায় স্ত্রীর সঙ্গে থাকতেন না রাজা। তবে পল্লবী থানার এডিসি শাহিন শাহ সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন অসুস্থতাজনিত কারণেই রাজার মৃত্যু হয়েছে। তিনি বলেন, গত রাত 11টা থেকে 1টা পর্যন্ত রাজা একটি বেসরকারি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে ছিলেন। এরপর তিনি তার স্কুলে আসেন। রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিউল আলম রাজা দীর্ঘদিন দৈনিক যুগান্তরে সাংস্কৃতিক প্রতিবেদক ছিলেন। সবশেষ অনলাইন পোর্টাল প্রিয়.com কাজ করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে নবজাতকের মৃত্যুর ঘটনাটি ভুল তথ্যের কারণেই হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট। হাসপাতালের চিকিৎসক আবু জাফর শিকদার জানান, শনিবার বিকেলে শেখ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা নার্সদের ডেকে পাঠায়। এর আগেই ওই শিক্ষার্থী একটি নবজাতক প্রসব করে ট্রাঙ্কের ভেতরে ভরে রাখে। পরে ওই শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়। এরপর ওই শিক্ষার্থীর কক্ষ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নবজাতকটির নাড়ি ত্রুটিপূর্ণভাবে ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। পরে রাত 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী শপথ গ্রহণ হয়েছে। দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত শিশু উৎসবে প্রায় 2000 শিক্ষার্থীকে শপথ পাঠ করান পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী চিত্রাঙ্কন, গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাবো সংস্কৃতির খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনভর নানা আয়োজনে মুখরিত ছিল শিল্পকলা একাডেমি। বিকেলে একাডেমির চিত্রশালা প্লাজায় সাংস্কৃতিক আয়োজনে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে শিল্পকলা একাডেমি মাতিয়ে রাখে শিশু শিল্পীরা।
শিল্পকলা একাডেমির এই আয়োজনে অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা। শিশু শিল্পীদের সুরছন্দে মুখরিত হয়ে ওঠে ইতিহাসের মহানায়কের জন্মবার্ষিকী উদযাপনের এই আয়োজন। উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে একাডেমির শিশু কিশোর অ্যাক্রোব্যাটরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। গান, কবিতা, নৃত্য ও অভিনয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে অনলাইন ভিত্তিক সংগঠন মুক্তির গান। শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনলাইন মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করে নির্বাচন করা হয় ৭ শিশুকে। মঞ্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পরিবেশনা ও পুরস্কার দেওয়ার পাশাপাশি সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশাত্মবোধক নানা পরিবেশনা তুলে ধরেন ক্ষুদে শিল্পীরা। শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম যে 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে চলছে আলোকচিত্রী পাভেল রহমানের 3 দিনের ফটোগ্রাফি প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক জীবনের ৯৯টি দুর্লভ ছবি। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হাবিব। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনের নানা চিত্র তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আলোকচিত্রী পাভেল। পর্যায়ক্রমে সারা দেশে বঙ্গবন্ধুকে নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজনের কথাও জানান তিনি। পাই দিবসে পাই নিয়ে বিশ্বের দীর্ঘতম রোড পেইন্টিং করে বিরল নজির গড়ল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারোনা। ক্যাম্পাসের 3 কিলোমিটারের বেশি রোড পেইন্টিং এ অংশ নেন প্রায় 500 শিক্ষার্থী। আয়োজকরা জানান, শুধুমাত্র সংখ্যা দিয়ে আঁকা বিশ্বের দীর্ঘতম রোড পেইন্টিং এর রেকর্ড এটি। 14 মার্চ ছিল পাই দিবস। এই দিনেই জন্মেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন, আর এই দিনেই মৃত্যুবরণ করেন আরেক বিজ্ঞানী স্টিফেন হকিং। স্মরণীয় এই দিনটিতে চমকে দেওয়ার মতো কিছু করতে সাস্ট সায়েন্স এরিনার ব্যতিক্রমী উদ্যোগ ছিল রোড পেইন্টিং। ক্যাম্পাসের প্রবেশপথে 1 কিলো সড়ক ও আশপাশের সড়কে পাই ও এর মান নিয়ে শুরু হয় রোড পেইন্টিং। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় 500 শিক্ষার্থীর 20 ঘন্টার চেষ্টায় আঁকা হয় পাই নিয়ে বিশ্বের দীর্ঘতম এই রোড পেইন্টিং। অনন্য এই কর্মযজ্ঞে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ইতিহাসের একটা অংশ তো হতে যাচ্ছি। পুরো ভার্সিটির সবাই মিলে একসাথে কাজ করতে পারতেছি। ভালো লাগছে আসলে যে আমাদের ভার্সিটিতে করা হচ্ছে। পাই নিয়ে এমন ব্যতিক্রমী রোড পেইন্টিংকে গিনেস বুক অফ রেকর্ডে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছেন আয়োজকরা। ভার্সিটির নির্বিশেষে সকল শিক্ষার্থীরাই আমাদের অংশগ্রহণ করেছে। এখানে সকল সেমিস্টারের আমার বড় ভাই যারা আছেন, আমার জুনিয়র যারা আছেন, সবাই মোটামুটি আমাদের অংশগ্রহণ করেছেন। আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ইমেল পাঠানো হয়েছে। তা বলতে গেলে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি আমাদের বাংলাদেশের নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে যাচ্ছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করলেন শিক্ষাবিদরাও। 3 আর 14 সেটাকে পাই দিবস হিসাবে পৃথিবীতে যারা গণিত নিয়ে আগ্রহী তারা এটা পালন করে, তো আমাদের ছেলেমেয়েরাও এটাকে পালন করেছে। আমার জানা মতে এটা পৃথিবীর বৃহত্তম একটা রোড পেইন্টিং, তো আমি খুব খুশি যে আমার ছেলেমেয়েরা এই ধরনের একটা কাজ করে। তারা বলছেন পাই নিয়ে পৃথিবীর দীর্ঘতম রোড পেইন্টিং এটি। এছাড়াও আরেকটি রেকর্ড তারা করেছেন, সংখ্যা দিয়ে পৃথিবীর দীর্ঘতম রোড পেইন্টিং এটি। এখন শুধু অপেক্ষার পালা। ইতিমধ্যে যোগাযোগ হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সাথে।
তাদের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে সেটি গিনেস বুকে স্থান পাচ্ছে কিনা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।